আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সীমান্তে দুই বিস্ফোরক ঘোষণায় রীতিমতো দুই শত্রুকে কাঁপিয়ে দিল ভারত। প্রথম ঘোষণাটি এসেছে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে, যেখানে ভারতের নিজস্ব যে এয়ারফোর্সের ঘাঁটি আছে তা কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী করার পরিকল্পনা ভারত সরকার এবার করলো। আসামের তেজপুরে এয়ারফোর্স স্টেশন, এটিকে আপগ্রেড করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। এই তেজপুর এয়ারফোর্স স্টেশনকে কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি পয়েন্ট হিসেবে মান্যতা দেন এক্সপার্টরা। এবং এবার এই আপগ্রেডেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ সীমান্তে কোনো রকম ফাঁকফোকর ভারত সরকার রাখতে চাইছে না। এবং তেজপুর এই পার্টিকুলার এয়ারফোর্স স্টেশনটির জিওগ্রাফিক্যাল অবস্থানটা যদি দেখেন তাহলে দেখবেন এই সেভেন সিস্টার্সে যতগুলো সেনাঘাঁটি কিংবা বায়ু সেনাঘাঁটি আছে সেগুলোর সঙ্গে কানেক্টিভিটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জায়গা হলো এই তেজপুর এয়ারফোর্স স্টেশন। এবং এটিকে এবার নতুন করে আপগ্রেড করা হচ্ছে, যা একটা জিনিস পরিষ্কার করে দেয় যে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে যে থ্রেট সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে এসছে তা কিন্তু শক্ত হাতে মোকাবিলা করতে চাইছে ভারতের সামরিক শক্তি। সরকার বলছে যে পার্টিকুলার ওই এয়ারফোর্স স্টেশনের জন্য অতিরিক্ত 382.82 অর্থাৎ 382.82 একর জমিকে স্যাংশন করা হয়েছে। সেখানে নতুন রানওয়ে তৈরি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এও তথ্য সামনে এসছে যে নতুনভাবে 100টির বেশি এয়ারক্রাফটকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার জন্য নতুন অডিটোরিয়াম তৈরি করা হচ্ছে। অর্থাৎ তেজপুর ঘাঁটি হতে চলেছে ভারতের সর্বোৎকৃষ্ট মানের এয়ারফোর্স স্টেশন, যেখান থেকে ভারতের বাকি সেভেন সিস্টার্সের যে বায়ুসেনা ঘাঁটি বা সেনাঘাঁটিগুলো আছে সেখানে খুব সহজে কানেক্টিভিটি তৈরি করা যাবে এবং চাইলেই এয়ারফোর্স যে অফিসাররা আছেন তারা ক্রাফট নিয়ে সীমান্তবর্তী জায়গায় উড়ে যেতে পারবেন। এই পার্টিকুলার জায়গাটিতে লজিস্টিক এবং মেনটেনেন্স ফেসিলিটি নতুন করে তৈরি করা হচ্ছে। নিউ জেনারেশন সেন্সার এখানে অ্যাডাপ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন অস্ত্র সিস্টেম, ভারতের যত অস্ত্র সিস্টেম আছে মানে ব্রহ্মাস্ত্রের মতো যে মিসাইলগুলো আছে তারও ডিপ্লয়মেন্ট কিন্তু এই আসামের তেজপুর এয়ারফোর্স স্টেশনে ভারত সরকার করতে শুরু করেছে। দেখুন, আসামে তেজপুরকে নিয়ে এত পরিকল্পনা এর আগে ভারত কিন্তু করেনি। ঠিক 15 দিন আগে ভারত কিন্তু মিজোরামের একটি মিলিটারি বেস তৈরি করতে চেয়েছে এবং তার কিন্তু অফিসিয়াল প্রসিডিওরও শুরু হয়ে গেছে। ফলে একটা সেনাঘাঁটি হচ্ছে মিজোরামে, অন্যটি হচ্ছে আসামের তেজপুরে। এবং আপনারা বুঝতে পারছেন যা হচ্ছে সব উত্তর পূর্ব দিকে, শুধুমাত্র পূর্ব দিকে গজিয়ে ওঠা হঠাৎ করে এক শত্রুকে কেন্দ্র করে। এবং ভারত এই ধরনের অ্যাগ্রেশন দেখাবে তা কিন্তু আনএক্সপেক্টেড, অন্তত আন্তর্জাতিক স্তরের কাছে ছিল। কারণ বাংলাদেশকে নিয়ে এত সিরিয়াসলি ভারত এবার ভাবতে শুরু করেছে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য যথেষ্ট উদ্বেগজনক, তা কিন্তু এক্সপার্টরা বলছেন। পাশাপাশি এই পুরো বিষয়টিকে নিয়ে এয়ার মার্শাল ডি.কে. পট্টনায়ক, যিনি ইস্টার্ন এয়ার কমান্ডের চিফ, তিনি বলতে চেয়েছেন যে এই তেজপুর হলো এমন একটি গুরুত্বপূর্ণ এয়ারফোর্সের ঘাঁটি যা ভারতবর্ষের পূর্ব যে সীমান্ত আছে সেটাকে সিল্ড করে দিতে পারে, লক করে দিতে পারে। অর্থাৎ শত্রুরা চাইলেও ভারতের উত্তর পূর্ব তারা ঢুকতে পারবে না। পাকিস্তান কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছে যে তারা বাংলাদেশের দিক থেকে, ভারতের পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে। এক্ষেত্রে ভারত যদি এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল একটা চেঞ্জ তাদের নিজস্ব এয়ারফোর্সকে কেন্দ্র করে নেয়, তা যে পাকিস্তান এবং বাংলাদেশের কাছেও অশনি সংকেত, তা হয়তো আপনারা বুঝতে পারছেন। এই ইস্টার্ন কমান্ডার চিফ তিনি বলছেন এই অঞ্চলে যত এয়ারফিল্ডস আছে বা চিকেন স্নেকে যত এয়ারফিল্ডস আছে সেইগুলো এলওসি থেকে 150 থেকে 200 কিলোমিটার দূরে এতদিন অবস্থিত ছিল। এবং এই পার্টিকুলার তেজপুর সেনাঘাঁটিটি বা বিমান ঘাঁটিটি তা কিন্তু এলওসির অত্যন্ত ক্লোজড একটা জায়গায় গিয়ে যাবে এবং এই পার্টিকুলার সেনাঘাঁটিটিকে কেন্দ্র করে বাকি যে এয়ারফিল্ডস গুলো আছে সেগুলোর কানেকশন বিল্ড আপ করা সম্ভব হবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে এয়ারফোর্সের যে ফিল্ডস আছে সেগুলোর কানেক্টিভিটি চেন কিন্তু মেনটেন করবে তেজপুর। অর্থাৎ বুঝতেই পারছেন, যখন যেখানে প্রয়োজন সেখানে কিন্তু এয়ারক্রাফট উড়ে যাবে, ব্রহ্মস্ত্র মিসাইল উড়ে যাবে, এয়ারক্রাফট ক্যারিয়ার এই অঞ্চলে মজুত করা থাকবে, একাধিক ট্যাঙ্ক এই অঞ্চলে মজুত করা থাকবে। অর্থাৎ পাওয়ার অফ অল এয়ারফিল্ডস এর নিউক্লিয়াস হতে চলেছে এই আসামে তেজপুর, যা নিঃসন্দেহে বড়সড় ঘোষণা ভারতের পক্ষ থেকে। এবং এটি এমন একটা জায়গায় অবস্থিত, ইম্পর্টেন্ট বিষয়, যে শত্রুরা চাইলেও এখানে ঢুকতে পারবে না বা ঢুকলেও এখান থেকে বেরোতে পারবে না, কারণ এর জিওগ্রাফিক্যাল লোকেশনটাই এতটা ইম্পর্টেন্ট, এতটা ভারতের সাপেক্ষে সুন্দর বা ইউজফুল, যে স্ট্র্যাটেজিক ডেপথ অটোমেটিকলি কিন্তু বেড়ে যাচ্ছে এবং ভারত সরকার কিন্তু খোলা হাতে এখানে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছে। এই তেজপুর দুদিন আগে সংবাদের শিরোনামে এসেছিল
সীমান্ত সুরক্ষার মানে একটি খবরকে কেন্দ্র করে এই তেজপুর থেকে আমরা পাকিস্তানের স্পাইকে কিন্তু ধরেছিলাম, যে খবর আন্তর্জাতিক স্তরকেও চমকে দিয়েছিল, যে যে স্পাই এবার ধরা পড়েছে তিনি রিটায়ার্ড এয়ারফোর্সের অফিসারই ছিলেন। অর্থাৎ বুঝতে পারছেন ভারত সরকার কেন এই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে, কারণ তেজপুর অব্দি পাকিস্তানের আইএসআই তাদের ম্যান টু ম্যান মার্কিং করতে শুরু করে দিয়েছে এবং এই সকল গুপ্তচরকে ডিপ্লয় করতে শুরু করেছে। কিছুদিন আগে যে খবর এসেছিল সেখানে বলা হচ্ছিল রিটায়ার্ড এয়ারফোর্সের অফিসার সহ আরো 3জনকে এখানে আটক করা হয় এবং একজন ছিলেন জুনিয়র এয়ারফোর্সের অফিসার যিনি 2002 সালে রিটায়ার করেছিলেন, যার নাম কুলেন্দ্র শর্মা। পরবর্তীকালে তিনি তেজপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক সায়েন্সের প্রফেসর হয়ে গেছিলেন এবং এই পার্টিকুলার ব্যক্তি কিন্তু দিনের পর দিন বিদেশি শক্তিকে এখানে এয়ারফোর্সের ডিপ্লয়কে কেন্দ্র করে একাধিক তথ্য সরবরাহ করেছেন। এই প্রমাণ কিন্তু ভারতের গোয়েন্দারা পেয়েছেন। কিভাবে করলেন? এই ব্যক্তির সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কে এক পাকিস্তানের মহিলার আলাপ হয় এবং সেই পুরনো হানি ট্র্যাপ পাকিস্তানের মহিলাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের যাবতীয় নকশা অন্য দেশে চলে গেছে এবং আপনারা বুঝতে পারছেন যা সরাসরি জাতীয় সুরক্ষার সঙ্গে বেইমানি করা, এবং এই ব্যক্তিকে কিন্তু আটক করা হয়। পরবর্তীকালে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে একদম তেজপুরের এই পার্টিকুলার রিজন থেকে, যার নাম জ্যোতিকা কলিতা। তিনি আবার পাকিস্তানের এক অফিসারকে বিয়ে করেন এবং পাকিস্তানের সেই নাগরিক এখন বিদেশে থাকলেও সেই পাকিস্তানের নাগরিক বিদেশ থেকে বসে তার স্ত্রীকে কাজে লাগিয়ে ভারতের এই অঞ্চলের এয়ারফোর্সের ডিপ্লয়মেন্ট এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিনের পর দিন নিয়ে গেছেন। তদন্তকারী অফিসাররা পুরো ঘটনায় কিন্তু তাজ্জব হয়ে যায়। তারা কিন্তু ভাবতেই পারেননি যে 7 সিস্টার্স অঞ্চলে গুপ্তচরের থাবা এইভাবে বসতে পারে এবং একজন নয় 4জনকে কিন্তু আটক করা হয় গোয়েন্দাদের পক্ষ থেকে, যার মধ্যে 2জন সরাসরি ভারতের এয়ারফোর্সের রিটায়ার্ড অফিসার। অর্থাৎ তারা যা জানেন সাধারণ মানুষের জানা তার সম্ভব নয়। শুধু তাই নয়, ভারত কিন্তু পাকিস্তান সীমান্ততেও একটি নতুন মিলিটারি বেসের ঘোষণা করে দিয়েছে এবং যে বেসটি ঘোষণা করা হয়েছে তা হলো রাজস্থানে। ইম্পর্টেন্ট বিষয় হলো এই এই মানে এতদিন অবধি রাজস্থানে 6টি বেস ছিল, এটি কিন্তু রাজস্থানে প্রায় 7 নম্বর বেস হতে চলেছে। এই বেসটি তৈরি হচ্ছে শ্রী গঙ্গানগরপুরে এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ফরওয়ার্ড মিলিটারি বেস। অর্থাৎ এই প্রথমবার ভারত অ্যাপ্রোচটি হলো অফেন্সিভ অ্যাপ্রোচ, যে ফরওয়ার্ডে যাবে, যুদ্ধ করার জন্য ইউজফুল হবে এইরকম একটি বেস। তা কিন্তু এই এলওসি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে ভারতের সেনাবাহিনী কিন্তু ঘোষণা করলো, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন এর আগে বিভিন্ন বেস রাজস্থানে ছিল, যোধপুরে ছিল, নাইকে ছিল, উত্তরিয়ালে ছিল, সুরাতগড়ে ছিল, কিন্তু এই ধরনের অফেন্সিভ বেস কিন্তু রাজস্থানে ছিল না। কিন্তু এই প্রথমবারের জন্য এই ধরনের অফেন্সিভ বেস, যা ফরওয়ার্ড অফেন্সিভ বেস হিসাবে ভারত সরকার কিন্তু প্রমোট করেছে। ইম্পর্টেন্ট বিষয় আরো আছে। 26শে ডিসেম্বর 2025 এই অঞ্চলে যখন জমি অ্যাকুইজিশন পর্ব চলে তখন সাধারণ মানুষরা সেই বিহারের কিষানগঞ্জের ঢঙে আন্দোলন করতে শুরু করে যে তারা সেনাঘাঁটি তৈরির জন্য কিছুতেই জমি দেবে না। পুরো বিষয়টা কিন্তু গিয়ে পৌঁছায় আদালতে এবং এখানে আদালতের বিচারপতি জাস্টিস ডক্টর নুপুর ভাট্টি তিনি একটি অসাধারণ জাজমেন্ট দেন। তিনি বলেন নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে কোনো অবস্থাতেই অগ্রাহ্য করা যাবে না এবং ন্যাশনাল সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট এই অঞ্চলে অনেক বেশি প্রয়োজন। ফলে জমি সংক্রান্ত কোনো লিগাল ইস্যুই ন্যাশনাল সিকিউরিটি থেকে বড় হতে পারে না। ফলে সেনাবাহিনী এখানে চাইলেই সেনাঘাঁটি তৈরি করতে পারবেন এবং জাতীয় সুরক্ষাকে বজায় রাখার অধিকার সরকারের আছে, সেনাঘাঁটির আছে। আমাদের সাধারণ নাগরিক হিসাবে, ভারতবাসী হিসাবে সকলকে সেনাবাহিনীকে সহায়তা করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন, কিছু অর্ডার এখানে বিচারপতি ভাট্টি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কিষানগঞ্জের পর রাজস্থানেও সেনাঘাঁটি তৈরি করতে গিয়ে বারবার যদি ভারতীয়রাই আদালত অব্দি দৌড়ে যান তাহলে সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী তো যে কোনো জায়গায় সেনাঘাঁটি তৈরি করতে পারে না। মানে যারা চাষের জমিতে সেনাঘাঁটি তৈরি হতে দেব না বলে আন্দোলন করছেন বা আন্দোলন করতে পিছন থেকে কেউ উস্কাচ্ছে, তাদের এটা বুঝতে হবে যে সেনাঘাঁটি সেখানেই তৈরি হয় যেখানে স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স সব থেকে বেশি, যেখানে প্রয়োজন, যেখানে আমাদের শত্রুদের আক্রমণ করার জায়গাটা খুলে যায়। কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আমরা সেনাঘাঁটি তৈরি করতে পারবো না। ফলে আদালত অব্দি দৌড়াতে হলো। এক্ষেত্রে বিচারপতি নির্দেশ দিয়েছেন সেনাঘাঁটি হচ্ছেই একদিকে পাকিস্তান থেকে 25 কিলোমিটার দূরে, অন্যটি বাংলাদেশ থেকে 50 কিলোমিটার দূরে। যুদ্ধ শুরুর আগেই যুদ্ধের দামামা বাজিয়ে দিল সেনাঘাঁটি। লড়লে সামনে থেকে লড়, মাইকের সামনে দাঁড়িয়ে 7 সিস্টার্স নিয়ে এরকম ফাটকা আওয়াজ দিস না, তাতে পল্টু মস্তানদের মতোই শোনাতে লাগে। সেনাবাহিনী আসলে কি জিনিস ভারত আন্তর্জাতিক স্তরে বারবার বুঝিয়েছে। 1965, 1971, কার্গিল,
দরকার হলে 2026-এও বোঝাবে, কিন্তু ফুটো মস্তানদের মতো আওয়াজ ভারত সহ্য করবে না। তা ভারত কিন্তু ফের বুঝিয়ে দিল কালকে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দর্শক, একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন। আমেরিকার ফেডারেল কোর্ট, কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন একজন আসামি, পরনে হয়তো কমলা রঙের কয়েদি পোশাক, হাতে হাত করা। বিচারক তাকে প্রশ্ন করছেন আর তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ভাবছেন কোনো ড্রাগ লর্ড বা মাফিয়া ডনের কথা বলছি না। যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তিনি একটি স্বাধীন দেশের নির্বাচিত রাষ্ট্রপতি, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দর্শক, কোনো হলিউডের সিনেমার স্ক্রিপ্ট নয় এটা। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমেরিকার স্পেশাল ফোর্স অন্য একটি দেশের প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে তাকে তুলে এনে সোজা নিউ ইয়র্কে তাদের আদালতের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ দেখেছি, আমরা হিটলারের পতন দেখেছি, সাদ্দাম হোসেনের ফাঁসি দেখেছি, কিন্তু 21 শতকে দাঁড়িয়ে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়া একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তার দেশ থেকে কিডন্যাপ করে এনে নিজের দেশে বিচার করা, এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন কুরুক্ষেত্র। আজকের এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ রাতের অপারেশন এবং এর পেছনের এমন কিছু অন্ধকার সত্য জানাবো যা শুনলে আপনার মনে হবে আমরা আসলে স্বাধীন নই, আমরা সবাই একটা বড় দাবার বোর্ডের বোড়ে মাত্র। আমেরিকা কি রাশিয়া আর চীনকে চেকমেট দিয়ে দিল, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ডিল তিন দেশের মধ্যে? ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিকের মুখে হয়তো আপনারা শুনেছেন অপারেশন কিভাবে হলো, কিন্তু আমি আপনাদের শুরুতেই ফলাফলের ভয়াবহতাটা বোঝাতে চাই। একটু লজিক দিয়ে ভাবুন। আমেরিকা দাবি করছে প্রেসিডেন্ট মাদুরো এখন তাদের কাস্টাডিতে এবং তাকে নিউ ইয়র্কে বিচার করা হবে। প্রশ্ন হলো, কোন আইনে ভাই? ভেনিজুয়েলা আমেরিকার কোনো অঙ্গরাজ্য নয়, মাদুরো আমেরিকার নাগরিক নন। তাহলে এক দেশের প্রেসিডেন্টকে আর এক দেশ কোন এখতিয়ারে বিচার করে? এখানেই আমেরিকার সেই ভয়ঙ্কর বার্তা, মাইট ইজ রাইট বা জোরজার মুলুক তার। আপনারা হয়তো ভাবছেন এটা ট্রাম্পের পাগলামি, কিন্তু না। আমেরিকার বড় বড় মিডিয়া হাউসগুলো যারা ট্রাম্পকে পছন্দ করে না তারাও বলছে কাজটা বেআইনি হতে পারে, কিন্তু কাজটা নিখুঁত। এই যে নিখুঁত শব্দটা, এটাই ভয়ের কারণ। এর মানে হলো আমেরিকা বিশ্বকে বুঝিয়ে দিল তাদের লম্বা হাত এখন পৃথিবীর যে কোনো প্রাসাদের অন্দরমহল পর্যন্ত খুব ইজিলি পৌঁছে যেতে পারে। আমেরিকা এটাকে বলছে বিচার, কিন্তু জিওপলিটিক্সের ভাষায় এটাকে বলা হয় সার্জিক্যাল হিউমিলিয়েশন। একটা জাতিকে এর চেয়ে বড় অপমান করা সম্ভব নয়। তারা শুধু মাদুরোকে গ্রেপ্তার করেনি, তারা ভেনিজুয়েলার সার্বভৌমত্ব এবং সভারেনিটির কফিনে শেষ ব্রেক ঠুকে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের চার্টার এসব হলো এইসব গরিব দেশগুলোর জন্য, সুপার পাওয়ারদের জন্য আইন হলো তাদের হাতের খেলনা। এখন ভাবুন, কাল যদি রাশিয়া জেলেন্সকিকে কিভ থেকে তুলে নিয়ে মস্কোর আদালতে দাঁড় করায়, অথবা চীন যদি তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে বেইজিংয়ে বিচার শুরু করে, আমেরিকা কি তখন কথা বলার নৈতিক অধিকার রাখবে? আমেরিকা আসলে একটা প্যান্ডোরার বাক্স খুলে দিল, এমন একটা উদাহরণ সেট করে দিল, তৈরি করলো, যার মাসুল হয়তো আগামী 100 বছর ধরে বিশ্বকে দিতে হবে। আচ্ছা, এবার আসি আসল রহস্যে। এই অপারেশনটা সফল হলো কিভাবে? দর্শক, আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে আমেরিকার কমান্ডোরা, তা সে ডেল্টা ফোর্স হোক বা নেভি সিল, তারা উড়ে এসে জুড়ে বসলো আর ভেনিজুয়েলার আর্মি একেবারে আঙুল চুষছিল? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। অপারেশনের ঠিক 1 ঘন্টা আগে দৃশ্যটা কল্পনা করুন। প্রেসিডেন্ট প্যালেসে উৎসবের আমেজ। চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ দূত বা স্পেশাল এনভয় মাদুরোর সাথে মিটিং করছেন, চা নাস্তা খাচ্ছেন, হাসাহাসি হচ্ছে, তারা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছেন। চাইনিজরা বলছে চিন্তা করবেন না, আমরা আছি। দেখুন রিপোর্ট, চাইনিজ অফিসিয়াল দেখা করেছিল কিনা মাদুরোর সাথে। ঠিক তার কিছুক্ষণ পরেই বুম, অন্ধকার নেমে এলো। আমেরিকার ডেল্টা ফোর্স নামলো, কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে কোনো যুদ্ধ হয়নি। শত শত সৈন্যের পাহারায় থাকা একটা প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ কোনো বড় প্রতিরোধ হলো না, কিচ্ছু দেখা গেল না। আমাদের ইতিহাসে যেমন নবাব সিরাজদৌলা হেরেছিলেন রবার্ট ক্লাইভারের কাছে নয়,
বরং মির্জাফরের বিশ্বাসঘাতকতার কাছে। ভেনিজুয়েলাতেও ঠিক তাই ঘটেছে। আমেরিকা জানতো মাদুরো কখন কোথায় থাকবেন। এর মানে কি? এর মানে হলো মাদুরোর শোবার ঘরের দরজার বাইরে যিনি পাহারা দিচ্ছিলেন, মাদুরোর সিকিউরিটি চিফ, ভেনিজুয়েলার টপ জেনারেলরা সবাই আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছিল। আমেরিকা যখন বোমা বর্ষণ শুরু করলো, ওটা তো ছিল একটা ধোঁকা বা ডাইভারশন। আসল খেলা চলছিল ভেতরে। ভেনিজুয়েলার এয়ারফোর্স উড়ল না কেন? র্যাডার সিস্টেম কাজ করলো না কেন? কারণ সিস্টেমগুলো হ্যাক করা হয়নি, বরং ভিতর থেকেই সেগুলোকে কেউ অফ করে রেখেছিল। আমেরিকার এই অপারেশন আমাদেরকে কি শেখায়? আমাদেরকে শেখায় যে আপনার কাছে বিশ্বের সেরা মিসাইল থাকতে পারে, রাশিয়ার S-400 থাকতে পারে, কিন্তু আপনার ঘরের লোক যদি শত্রু হয় তবে আপনি 10 মিনিটের মধ্যেই শেষ। আমেরিকা শুধু তাদের মাসেল পাওয়ার দেখায়নি, তারা দেখিয়েছে তাদের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা জালের গভীরতা কতটা। তারা মাদুরোর চারপাশে এমন একটা জাল বুনে রেখেছিল যে মাদুরো টেরই পাননি তিনি আসলে মুক্ত নন, তিনি নিজ প্রাসাদে অনেক আগে থেকেই বন্দী ছিলেন। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, রাশিয়া এবং চীন কি করছিল? ভেনিজুয়েলা তো রাশিয়ার মিত্র, সেখানে রাশিয়ার তেল কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে। চীন সেখানে কোটি কোটি টাকা লোন দিয়ে রেখেছে। তাহলে চোখের সামনে দিয়ে তাদের বন্ধুকে আমেরিকা তুলে নিয়ে গেল, আর তারা শুধু বিবৃতি দিয়ে নিন্দা জানাচ্ছে, বিবৃতি দিয়ে কাজ ছেড়ে দিচ্ছে। দর্শক, এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। রাজনীতিতে একটা কথা আছে, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। আমার বিশ্লেষণ বলছে পর্দার আড়ালে একটা বিশাল বড় ডিল বা সমঝোতা হয়েছে। রাশিয়ার মিডিয়াগুলোর দিকে তাকালে একটা অদ্ভুত প্যাটার্ন দেখবেন। তারা কিন্তু খুব একটা অবাক হয়নি এই পুরো ঘটনাটাতে। আর সেই জন্যই বলছি, ট্রাম্পের সাথে পুতিনের হয়তো কোনো গোপন চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তিটা কেমন হতে পারে? হয়তো আমেরিকা রাশিয়াকে বলেছে, দেখো পুতিন, তুমি ইউক্রেন নিয়ে যা করছো করো, আমরা সেখানে খুব বেশি নাক গলাবো না, বিনিময়ে ভেনিজুয়েলা আমাদের ছেড়ে দাও। অথবা চীনকে হয়তো বলা হয়েছে, তাইওয়ানের ব্যাপারে আমরা একটু নমনীয় হব, তোমরা ভেনিজুয়েলা থেকে চোখ সরাও। এটাকে বলে গ্রাউন্ড বার্গেইন। সুপার পাওয়াররা পৃথিবীকে কেকের মতো ভাগ করে নিচ্ছে, আর ভেনিজুয়েলা হলো সেই ভাগের একটা টুকরো মাত্র। মাদুরো হয়তো ভেবেছিলেন পুতিন তাকে বাঁচাবেন, শি জিনপিং তাকে বাঁচাবেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে মাদুরো ছিলেন একটা বিসর্জন দেওয়ার মতো গুটি। আমেরিকা এখন জলদস্যুর মতো আচরণ শুরু করেছে, যেখানে খুশি জাহাজ আটকাচ্ছে, যাকে খুশি তুলে নিয়ে যাচ্ছে। তাই রাশিয়া বুঝে গেছে এখন নিজেদের ঘর সামলানোর সময়। ভেনিজুয়েলার জন্য তারা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না। আর চীন ব্যবসায়ীর জাত, তারা দেখছে মাদুরোকে বাঁচাতে গেলে ব্যবসার ক্ষতি হবে, তার চেয়ে বাবা নতুন যে সরকার আসবে তার সাথে ব্যবসা করা অনেক বেশি লাভজনক হবে। এখন প্রশ্ন হলো, এই ঘটনায় আমাদের কি যায় আসে? ভেনিজুয়েলা তো অনেক দূরে, তাই না? ভুল ভাবছেন, এই আগুনের আঁচ আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছাবে। আমেরিকার এই নতুন রূপ, যাকে ট্রাম্পের যুদ্ধ মন্ত্রণালয় বলা যেতে পারে, এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। আমেরিকা বুঝিয়ে দিল বন্ধু বা শত্রু বলে কিছু নেই, স্বার্থের প্রয়োজনে তারা যে কোনো নিয়ম ভাঙতে পারে। আর ভয়ের কারণ হলো, এই তালিকা এখানেই শেষ নয়। আজ ভেনিজুয়েলা, কালকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অবস্থা এখন কি হতে পারে ভাবুন। আমেরিকা যদি কার্কাসে ঢুকে এটা করতে পারে, তবে কাল তেহরানে কেন নয়? আর ওই যে নোবেল শান্তি পুরস্কারের কথা শুনেছেন, আমেরিকার পছন্দের সেই নারী নেত্রী, যাকে তারা মাদুরোর জায়গায় বসাতে চায়, তাকে আগেই নোবেল দেওয়া হয়েছিল। অর্থাৎ স্ক্রিপ্টটা অনেক আগে থেকেই লেখা। গণতন্ত্র উদ্ধার নয়, বরং নিজের পুতুল সরকার বসানোই ছিল আসল উদ্দেশ্য। সিআইএ এবং মোসাদ মিলে যে ছকটা কষেছিল, আজ আমরা শুধু তার ক্লাইম্যাক্সটা দেখলাম। ছকটা অনেক আগে কষা হয়েছিল। এখন সবশেষে একটা কথা বলি, ভেনিজুয়েলার রাস্তায় এখন কি হবে? রক্তগঙ্গা বইবে? হয়তো। যদি ভেনিজুয়েলার আর্মি আমেরিকার কাছে পুরোপুরি বিক্রি না হয়ে থাকে, তবে গৃহযুদ্ধ নিশ্চিত। আর যদি তারা মেনে নেয়, তবে ভেনিজুয়েলা হবে আমেরিকার 53তম অঙ্গরাজ্যের মতো। নামে স্বাধীন হবে, কিন্তু কাজে গোলাম।
কিন্তু আসল প্রশ্নটা ভেনিজুয়েলাকে নিয়ে নয়, আসল প্রশ্নটা আমাদের সভ্যতাকে নিয়ে। আমরা কি এমন এক যুগে ফিরে যাচ্ছি যেখানে জঙ্গলের আইনই শেষ কথা? আজ আমেরিকা করলো, কাল রাশিয়া করবে, পরশু চীন করবে। এই যে প্রেসিডেন্ট তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি শুরু হলো, এতে করে পৃথিবীর কোনো ছোট দেশ কি আর রাতে শান্তিতে ঘুমাতে পারবে? বাংলাদেশের মতো, ভারতের মতো, ইরানের মতো দেশগুলোর জন্য এর শিক্ষা কি? শিক্ষা একটাই, নিজেদের শক্তি বাড়াও, কারণ বিপদের সময় কোনো সুপার পাওয়ার বন্ধু বাঁচাতে আসবে না, যদি না তাদের সেখানে স্বার্থ থাকে। মাদুরোর পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পরের ভরসায় রাজনীতি করার দিন শেষ। এখন আপনারা কি মনে করেন, আমেরিকার এই কাজ কি বিশ্বে শান্তি আনবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদে আগুন দিল? মাদুরোর বিচার করার অধিকার কি আমেরিকার আছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামতই এই আলোচনার আসল প্রাণ। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক যখন খুব একটা ভালো নয়, এক ধরনের অস্থিরতা চলছে, সম্পর্ক অনেকটা তলানিতে চলে গেছে, বিশেষ করে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক কিংবা বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি চলছে, কিন্তু রাজনৈতিক সম্পর্কটা একেবারে তলানিতে যখন গেছে, এবং গতকালকে আমরা এটা আলোচনাও করেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভালো প্রতিবেশী মন্দ প্রতিবেশী এই সংজ্ঞা সামনে এনে তুলনামূলক চিত্র দিয়ে বাংলাদেশকে আকারে ইঙ্গিতে বাংলাদেশ কেমন প্রতিবেশী সেটা যখন বোঝানোর চেষ্টা করছেন এবং পাকিস্তানকে সরাসরি মন্দ প্রতিবেশী বলছেন, ঠিক সেই সময় ভারত থেকে বেশ খারাপ একটা খবর এসেছে এবং সেই খবরটা দিচ্ছে বিবিসি বাংলা, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এই খবরটা নিশ্চিত করছে, যেখানে আমরা দেখছি ভারত থেকে দেদারসে পুশব্যাক শুরু হয়েছে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের ধরা হচ্ছে আর বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, পাঠানো হচ্ছে। এবং সেই ঘটনা গত 3 মাসে 2000-এর বেশি পুশব্যাকের ঘটনা অলরেডি ঘটে গেছে, এমন ভয়াবহ তথ্য দিচ্ছে বিবিসি বাংলা। কি ঘটছে আদতে ভারতে, বিশেষ করে আসামে কি হচ্ছে, আসাম থেকে কেন এই রেগুলার পুশব্যাকটা করা হচ্ছে, চলুন একটু জেনে দেখি বিবিসি বাংলা কি বলছে। বলছিলাম ভারত থেকে একেবারে দেদারসে পুশব্যাকের ঘটনা ঘটছে। বিবিসি বাংলা এই চাঞ্চল্যকর খবরটা সামনে এনেছে, গত মধ্যরাতে এই খবরটা তারা সামনে নিয়ে এসেছে। খবরে বিবিসি যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে আসাম থেকে 3 মাসেই 2000 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। সেখানে বলা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বলেছেন 1950 সালের একটি আইন ব্যবহার করে গত কয়েক মাসে প্রায় 2000 জনকে বাংলাদেশে পুশব্যাক করে দেয়া হয়েছে। 1950 সালের অর্থাৎ ভারত পাকিস্তান ভাগের পরেই যে আইনটা করা হয়েছিল সেই আইন ব্যবহার করা হয়েছে, যদিও সেই আইনের বৈধতা নিয়ে অনেকে কথা বলছেন। সে রাজ্যের বিদেশি ট্রাইব্যুনাল কাউকে বিদেশি বলে চিহ্নিত করার 1 সপ্তাহের মধ্যেই তাকে পুশব্যাক করা হবে বলেও তিনি জানিয়েছেন, অর্থাৎ কোনো ধরনের আপিল করার সুযোগই দেওয়া হবে না, সেই কথাও বলছে। উচ্চতর আদালতে আপিল করে যাতে সেই বিদেশি কালক্ষেপণ না করতে পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ব শর্মা জানিয়েছেন। তবে আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন 1950 সালের আইনটি এতদিন পরে ব্যবহার করার আইনি বৈধতা আছে কি না। 1950 সালে যে প্রেক্ষাপটে এই আইনটা তৈরি করা হয়েছিল সেই প্রেক্ষাপট তো এখন ভারতে বিরাজ করছে না, সুতরাং সেই আইন কেন এখন ব্যবহার করা হচ্ছে? আইনজীবীরা বলছেন ওই আইনটি ভারত স্বাধীন হওয়ার পরে একটি বিশেষ পরিস্থিতিতে প্রণয়ন করা হয়েছিল, এখন তা প্রয়োগ করা যায় না। ওই আইনটির বৈধতা চ্যালেঞ্জ করার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের এক সিনিয়র আইনজীবী, বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন। কি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন বছরের শুরুতে আসাম মন্ত্রিসভার নেওয়া কিছু সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন অভিবাসী নির্দেশ 1950 এর বিধি নিয়ম মেনে গত কয়েক মাসে প্রায় 2000 মানুষকে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এদের মধ্যে 18 জনকে 31 ডিসেম্বর পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। মাত্র 2 দিন আগেও 31 জন এসেছে, বাংলাদেশে ফেরত আসতে বাধ্য করেছে আসামের মুখ্যমন্ত্রীর কথাই কোনো ব্যক্তিকে বিদেশি ট্রাইব্যুনাল অবৈধ বিদেশি বলে চিহ্নিত করার 1 সপ্তাহের মধ্যে সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেবে সরকারি ব্যবস্থাপনা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ট্রাইব্যুনালে বিদেশি বলার সাথে সাথে এটা করা হবে যেন আদালতে আপিল করতে না পারে। গত কয়েক মাসে আমরা 2000 অবৈধ বিদেশিকে সীমান্ত দিয়ে পুশব্যাক করেছি। এর ফলে অবৈধ পথে আসা
বিদেশিদের সংখ্যা নিশ্চিতভাবেই কমবে, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। তিনি এও বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পরে কিভাবে তাদের তাড়ানো হবে এ নিয়ে আগে কোনো গাইডলাইন ছিল না। তার কথায় ঘোষিত বিদেশিদের আটক শিবিরে রাখা হতো, কিন্তু তারা এতদিন জামিনে বেরিয়ে আসতো। আমরা কোনো প্রত্যর্পণ চুক্তির কথা বলছি না, আমাদের প্রয়োজন নেই, শুধু পুশব্যাকই বিদেশিদের মোকাবেলা করার নতুন উপায়, তিনি একেবারে সাফ জানিয়েছেন। কোনো প্রত্যর্পণ চুক্তির ধার ধারবে না, পুশব্যাক করে দেবে, বিদেশি চিহ্নিত হওয়ার সাথে সাথে পুশব্যাক করে দেবে, এবং সেটা বাংলাদেশের ব্যাপারে অধিকতরভাবে কার্যকর করা হচ্ছে। 50 সালের আইন আদতে কি বলছে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে পুরনো আইনটি ব্যবহার করার কথা প্রথমবার বলেছিলেন 2025 সালের জুন মাসে, এই আইনটি তৈরি করা হয়েছিল 1950 সালে। ওই আইনটি বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগেই পাকিস্তান আমলে তৈরি হয়েছিল। সেটির নাম দেয়া হয়েছিল অভিবাসী নির্দেশ 1950। আসাম থেকে বহিষ্কারের কথা বলা হলেও এই নির্দেশ পুরো ভারতেই বলবৎ করা যাবে বলে আইনটিতে লেখা রয়েছে। ভারতের বাইরের কোনো জায়গার নাগরিক যদি নির্দেশটি বলবৎ হওয়ার আগে বা পরে আসামে এসে থাকেন এবং সেই ব্যক্তির আসামে বসবাস যদি ভারতের নাগরিকদের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে ভারত সরকার এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে। কোন তারিখের মধ্যে কোন পথ দিয়ে ফেরত যেতে হবে সেটাও নির্দিষ্ট করে দিতে হবে বহিষ্কারের নির্দেশে, অর্থাৎ হাইকোর্ট থেকে, মানে তাদের যে কোর্ট, সেই কোর্ট থেকেও বলে দেওয়া হবে, লেখা আছে সেই আইনটিতে। ওই নির্দেশটি পাকিস্তান আমলের, তাই সেখানে এও লেখা আছে যে কোনো ব্যক্তি যদি পাকিস্তানের সেই সব এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসামে এসে থাকেন, যে এলাকায় অশান্তি হচ্ছে বা অশান্তি হওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ হবে না। কেন্দ্রীয় সরকার বা আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের কোনো সরকারি অফিসার ওই নির্দেশ কার্যকর করতে পারবেন না বলেও আইনটিতে বলা আছে। 75 বছর আগের আইন ব্যবহার নিয়ে তাই প্রশ্ন উঠেছে, অনেকেই প্রশ্ন তুলছেন এবং অনেকে বলছেন যে এই আইনটা আদালতে চ্যালেঞ্জ হওয়ার মতো আইন, কিন্তু আদালতে চ্যালেঞ্জ হওয়ার মতো আইন বললেও কোনোভাবেই এটা মানতে রাজি নন আসামের মুখ্যমন্ত্রী। সেই কারণেই বিবিসি বাংলা শিরোনামই দিয়েছে, আসাম থেকে 3 মাসে 2000 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এই যে বড় একটা খারাপ খবর, মানে আসাম থেকে এই খবর উৎপাদনের কারণটা কি? উৎপাদন কি এমনি এমনি হয়েছে, নাকি এই খবরটা উৎপাদন করার জন্য আমরাও কিছুটা ভূমিকা রেখেছি? এখন কাদেরকে পুশব্যাক করা হচ্ছে? আমাদের দেশ স্বাধীনের পরে 1971 সালের পরে, 1971 সালে যে দেশের মানুষ ছিল 7 কোটি, সেই দেশে প্রায় 33 থেকে 35% সনাতন ধর্মের লোক ছিল। এই যে 33 থেকে 35% সনাতন ধর্মের লোক বসবাস করতেন বাংলাদেশে, সেই পার্সেন্টেজ এসে এখন 2025 সালে পার্সেন্টেজ হয়েছে 5 থেকে 7%। এই যে 5 থেকে 7%-এ নেমেছে, 35 থেকে 5%-এ কিংবা 7%-এ নামা এই যে বিশাল সংখ্যার মানুষ, এই বিশাল সংখ্যার মানুষ কিন্তু স্বাধীনতার পর থেকে 2025 পর্যন্ত এই 54 বছরে নানাভাবে কখনো নারীর টানে, কখনো বাধ্য হয়ে, কখনো নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন। বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন যারা, তাদেরকে যদি টার্গেট করা হয়, মানে এই আইনটা, সেখানে আইনে বলা আছে 1950 সালের আইন তৈরি হওয়ার পরে যারা এই ভারতে অবৈধভাবে যাবে, যাদেরকে অবৈধ মনে করা হবে, তাদেরকে পুশব্যাক করা হবে। তো 50 সাল মানে হচ্ছে বাংলাদেশ স্বাধীনের আরও 21 বছর আগের ঘটনা আইন। সুতরাং 50 সালের পরে, 71-এর পর থেকেই এই বাংলাদেশ থেকে সনাতন ধর্মের লোকদের যাওয়া শুরু হয়েছে। এই ব্যাপক সংখ্যক লোকের যদি ভারত টার্গেট করে, এই ব্যাপক সংখ্যক লোককে যদি টার্গেট করে, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? সেই পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারবো? আর এই পরিস্থিতি এমনি এমনি কি ভারতে তৈরি হচ্ছে, নাকি এই পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে আমরা নিজেরা অনেক বড় ভূমিকা রাখছি? সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু দর্শক, আপনার কি মনে হয়, এমনি এমনি ভারত পুশব্যাক করছে, নাকি পুশব্যাক করার মতো পরিস্থিতি আমরা তৈরি করছি? সম্পর্ক উন্নয়ন আমরা করতে পারিনি, সম্পর্কের অবনতি হওয়ার ফলে নানাভাবেই আমরা বোধহয় ক্ষতিগ্রস্ত হতে চলেছি।